হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 439 পেজ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে 439 পেজ যেটা পর্ষদ টেস্ট পেপারের লাস্ট কোশ্চেন সেট আছে সেটা সলভ করতে শুরু করছি। দেখো এমসিকিউ থেকে। তো প্রথমটাই বলে দিচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে 5% হারে সুদ হলে আমরা মনে করছি এক্স টাকার 5% হারে 2 বছরের সরল সুদটা কত, পিআরটি বাই 100, তাহলে 5, 20, এটা কেটে দিয়ে 10, তাহলে x/10 টাকা হয়ে যাচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ কত, x ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 মাইনাস x হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে x ইন্টু কেটে গিয়ে 1, 20, তাহলে 1 প্লাস 1 20, তারপরে 2 মাইনাস x, তাহলে এটা 20 লসাগু, 20 প্লাস 1, তারপরে 2 মাইনাস x, তাহলে হয়ে যাচ্ছে x ইন্টু 21/20, তারপরে 2 মাইনাস এক্স, এটা 20 পারে 400, 21 441 এক্স মাইনাস এক্স, তাহলে 400 লসাগু, এখানে হয়ে যাবে 441 এক্স মাইনাস 400 এক্স, তার মানে 41 এক্স। তাহলে সরল সুদ এইটা, চক্রবৃদ্ধি সুদ এইটা, এদের অনুপাত কত, এইটা ইস্টু 41 এক্স বাই 400, 400 দিয়ে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে এক্স এক্স তুলে দেওয়া হলো, 1/10 ইস্টু 41/400, 400 দিয়ে গুণ করলে 1/10 ইন্টু 400 ইস্টু 41/400 ইন্টু 400, 400 কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে 40:41 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে অপশন ডি, একের দাগেরটা, অপশন ডি 40:41। ঠিক আছে, এটা সঠিক উত্তর। নেক্সট দুইয়েরটা দেখো। দুইয়েরটা বলা আছে x = √3 প্লাস √2, x = √3 প্লাস √2, তাহলে √3 মাইনাস √2 এর মান কত, 1/x এ চলে যাচ্ছে, 1/√3 মাইনাস √2, তাহলে 1/x = 1 ইন্টু √3 প্লাস √3 মাইনাস √2 দিয়ে যদি গুণ করা হয়, √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2, তাহলে 1/x = এটা √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটা √3 মাইনাস √2, তাহলে 1/x √3 মাইনাস √2, 3 মাইনাস 1, এই 3 মাইনাস 2, তাহলে 1 হয়ে যাচ্ছে, √3 মাইনাস √2 সমান √3 মাইনাস √2, তাহলে এর ভ্যালুটা 1/x আসছে। এটাকে এই যে √3 মাইনাস √3 = p ধরলাম, এইভাবে করলেও হবে, যে p ধরে নিয়ে কনভার্সন করে বের করলে তাহলে ওর মানটা ওখান থেকেও বেরিয়ে যাবে, বা এই প্রসেসটা করলে হবে। অপশন সি 1/x। নেক্সট, বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে, দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটিকে পরস্পরকে এই যে এইরকম, এই একটা বৃত্ত, এদের সাধারণ জ্যা এইটা আছে, তার মানে এখানে বৃত্ত দুটো একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে, বহিঃস্পর্শ নয়, অন্তঃস্পর্শ নয়, ছেদ করেছে, পরস্পরকে ছেদ করে। অপশন বি পরস্পরকে ছেদ করে। চারেরটা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি, নিরেট অর্ধগোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², 3πr² = 147 পাই, পাই কেটে দেওয়া হলো, r² = 147/3, r² = 49, হ্যাঁ, তাহলে r = 7। নিরেট অর্ধগোলক যেহেতু 3πr², তাহলে r = 7 আসছে। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে r = 7, ব্যাসার্ধ 7 সেমি, এখানে কি একক আছে, সেমি আছে, তাহলে ব্যাস হয়ে যাবে 14 সেমি। অপশন এ 14 সেমি, ব্যাসার্ধ 7 সেমি, তাহলে এখানে 2r সমান কত, 2r 14, এটা ব্যাস। ঠিক আছে, পাঁচেরটা, sin 5θ সমান sin² 13 প্লাস sin² 77, sin 5θ সমান sin² 13 প্লাস sin² 77, তাহলে sin 5θ = এটা sin² 13 প্লাস, এটাকে ঘুরিয়ে লিখলে 77 মানে 90 মাইনাস 13 সমান 77 হয়, তাহলে sin 5θ =
সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন 90 মাইনাস থিটা কস থিটা কস স্কোয়ার 13, ঠিক আছে। তাহলে সাইন 5 থিটা সমান 1 হয়ে গেল। তাহলে সাইন 5 থিটা সমান সাইন 90 এর মান 1, ঠিক আছে। কিসের মান চেয়েছে? এখানে মান চেয়েছে থিটার মান। তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5 সমান 18 ডিগ্রি। থিটার মান 18 ডিগ্রি হচ্ছে এখান থেকে। অপশন বি তে আছে 18 ডিগ্রি। নেক্সট দেখো বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলা আছে 7, সামেশন অফ এফ আই এক্স আই বলা আছে, সামেশন অফ এফ আই কত চেয়েছে। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু আমরা জানি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এক্স বার ইজ ইকুয়াল টু এটা হয়। তাহলে এক্স বারটা 7 বলা আছে 7, আর এটা সামেশন অফ এফ বলা আছে সামেশন অফ এফ, আর সামেশন অফ এফ আই এক্স আই 140। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সামেশন অফ এফ ইন্টু 7 যেটা সেটা 140। তাহলে সামেশন অফ এফ কত? 140 বাই 7, 20 হয়ে যাচ্ছে। সামেশন অফ এফ হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। তাহলে অপশন বি 20 অ্যান্সার আসছে। দেখো অপশন বি 20, ঠিক আছে। সামেশন অফ এফ সমান 20। নেক্সট দেখো একের দাগে হয়ে গেল, দুইয়ের দাগে। দুইয়ের দাগে রাখি 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান। আমরা মনে করছি 2000 টাকা এক্স মাসের, তাহলে এক মাস হিসেবে 500 টাকা 12 মাস খাটলে এক মাস হিসেবে মূলধন কত? 500 ইন্টু 12, আর 2000 টাকা মাত্র হচ্ছে এক্স মাসের সঙ্গে সমান এইটা। তাহলে এদের বলেছে যে ড্যাশ মাসের লভ্যাংশের সমান, লভ্যাংশের সমান মানে এরা সমান হচ্ছে, মূলধন অনুপাতটা 1:1 সমান হয়ে যাবে। তার মানে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 500 ইন্টু 12 বাই 2000, কেটে গেলে 4 হয়, 4 3, তাহলে এক্স সমান 3, ঠিক আছে। তাহলে 3 মাসের সঙ্গে সমান আসছে, শূন্যস্থানে 3, ঠিক আছে। নেক্সট দেখো 2।
x1 x2 x100 চলগুলো ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা x1 x2 করে 1 থেকে 100 পর্যন্ত আছে, চলগুলো ঊর্ধ্বক্রমে আছে, চলগুলো ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে x50 প্লাস x51, মাঝের পদ যেহেতু 100 পর্যন্ত আছে জোড় সংখ্যক পদ, টোটাল জোড় সংখ্যক পদ আছে, তাহলে মধ্যমা হয়ে যাবে মাঝের দুটো পদ মানে x50তম পদটা x50 প্লাস x51, এই মানে এততম পদ প্লাস এততম পদ এদের সমষ্টি বাই 2, সেইটা হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, আচ্ছা তার মানে এখানে কি বলা আছে বাই 21 দেয়া আছে, যেহেতু 21 দেয়া আছে তাই মিথ্যা, বাই 2 থাকলে সত্য, 21 দেয়া আছে। দুই একটা বলেছে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান 2। আচ্ছা, এই যে সাইন এক্স মাইনাস কোসেক এক্স তার স্কোয়ার যে কোনো কিছুর বর্গ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার আছে, যদি আমরা সূত্র ফেলি a স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স a স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন এক্স কোসেক এক্স প্লাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স আর কোসেক মানে 1 বাই সাইন প্লাস কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এইটা কেটে গেল, তার মানে এইটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স, এখানে তার মানে 2 উপর নিচে কেটে গিয়ে 1, তার মানে 2 একে 2 পড়ে আছে, -2 ডান দিকে নিয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে +2, তার মানে এইটার ভ্যালুটা হয় 2 বা তার চেয়ে অনেক বড়, 2 থেকে শুরু করে তার চেয়ে বড় অনেক বড় হতে পারে, তার মানে সবচেয়ে কম 2, তাই তো? তাহলে সর্বনিম্ন মান 2 দেওয়া আছে, তাহলে এখানে বলা আছে যে এর সর্বনিম্ন মান 2 বলা আছে, তার মানে এটা সত্য। 4 5 6 যাব, 3 দেখা বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান, তাহলে ব্যাসার্ধের অনুপাত। চোঙ আর শঙ্কু, একটি লম্ববৃত্তাকার চোঙ, আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ r1 একক আর শঙ্কুর ব্যাসার্ধ r2 একক, চোঙের r1 একক শঙ্কুর r2 একক। ঠিক আছে, তাহলে এদের উচ্চতা আয়তন সমান, তাহলে উচ্চতা এবং আয়তন সমান করলে তাহলে পাই r1 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই 1/3 পাই r2 স্কোয়ার এইচ, এইটা তাহলে পাই আর এইচ তুলে দিলে r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার বাই 3 বা 3r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু r2 স্কোয়ার, বা এখানে হয়ে যাচ্ছে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 1/3, তাহলে r1 বাই r2 হয়ে যাচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে r1 is to r2 1:√3, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:√3। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে √3:1 মানে √3টা আগে পরে হয়ে গেছে। ঠিক আছে, r1 is to r2 is equal to 1:√3, কিন্তু √3:1 বলা আছে তাই মিথ্যা। নেক্সট দেখো, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি নয়, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সর্বদা সমানুপাতি হয়। ঠিক আছে, কিন্তু এখানে নয় বলা আছে তাই এটা যে তথ্যটা দেওয়া আছে সেটা ভুল বা মিথ্যা। নেক্সট দেখো, এবিসি ধনাত্মক বাস্তব এবং এ গ্রেটার দ্যান বি ও সি গ্রেটার দ্যান বি, মানে এ আর সি দুটোই বড়, বি এর চেয়ে, এ গ্রেটার দ্যান বি আর সিটাও বি এর চেয়ে বড়। ঠিক আছে, মানে এইটা 5 এইটা 7 ধরো, তখন বিটা 2 এইরকম, তাহলে ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বিষয়ে বাস্তব হবে বলেছে। বাস্তব কখন হবে, যদি নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, তার মানে বি স্কোয়ারটা গ্রেটার দ্যান 4ac হতে হবে অবশ্যই। এবার এখানে এ আর সি দুটোই বি এর চেয়ে বড়, আমি উদাহরণ দিচ্ছি, ধরো এ এর মানটা 3 আর বি এর মানটা ধরো 4, দুটোই এটা 2 এর চেয়ে বড়। ঠিক আছে, তাহলে এ সমান হয়ে গেল 3 আর সি সমান 4, যেখানে বি সমান 2। এবার এই আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি এখানে পুট করি, বি স্কোয়ার কত হয়ে যাচ্ছে, বি স্কোয়ার 4 হয়ে যাচ্ছে গ্রেটার দ্যান, তাহলে 4 ইন্টু 3 ইন্টু এ এর মান 3 সি এর মান 4, তাহলে 4 গ্রেটার দ্যান 4 4 16 3 16 48, এটা তো সত্য নয়, সঠিক নয় এটা,
তাহলে যেহেতু এটা সত্য না, আমরা উদাহরণ তুলে দেখে নিলাম। তাহলে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হচ্ছে না এখানে। যেহেতু হচ্ছে না, তাহলে বীজদ্বয় বাস্তব হবে না এখানে। কিন্তু বীজদ্বয় বাস্তব বলা আছে, তাই যেহেতু বীজদ্বয় বাস্তব বলা আছে, তাই তথ্যটা মিথ্যা। 6টা, সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে। এটা এটা ঠিকঠাক বলা আছে। সুদের পর্ব যত বাড়বে মানে যত ঘন ঘন, ধরো এক বছরে বছরে একটা চক্রবৃদ্ধি সুদ যা হচ্ছে, সেটা যদি দুবার 6 মাসে ভেঙে যায়, দুটো পার্ট হয়ে যায়, সুদের পরিমাণটা আলটিমেট শেষে বেশি পাওয়া যাবে। আবার যদি 3টে পার্ট হয়ে যায়, আরো বেশি পাওয়া যাবে। ঠিক আছে, এটা সত্য। আচ্ছা হলো, এবার আমরা 4 দাগে যাচ্ছি। 4 দাগের 1টা, প্রথম ফোরেন সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n প্লাস 143/2। তাহলে n সংখ্যা, n এর মান, প্রথম ফোরেন সংখ্যা, ফোরেন বিজোড় সংখ্যা, প্রথম ফোরেন প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1। এইটা প্রথম, মানে এই ফোরেন সংখ্যা পরপর এতটি সংখ্যা, প্রথম ফোরেন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তাহলে পরপর 1 2 3 আকার আছে। ধরো 1 2, ধরো প্রথম 11 সংখ্যক মধ্যমা, তাহলে কত নম্বরটা হয়ে যাচ্ছে সেখানে, যে 6তমটা। ঠিক আছে, এখানে যদি 11 হয়, ধরো 4 আগে 4 আগে 5, তাহলে এখানে যদি 5টা হয়ে যায়, তাহলে 3 নম্বরটা হবে। তার মানে 2 একে 2 একে 3। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে। আচ্ছা, তার মানে 2n প্লাস 1 এর আগে 2nটা পদ আছে, পরে 2nটা পদ আছে, 2n প্লাস 1 সেই পদটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে শর্তানুসারে হয়ে যাবে, সেটা আবার বলে দেওয়া আছে। শর্তানুসারে 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে n প্লাস 143/2। ঠিক আছে, শর্তানুসারে, বা এবার কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু n প্লাস 143, বা 4n মাইনাস n 143 মাইনাস 2, বা এটা 3n ইজ ইকুয়াল টু 141, বা n ইজ ইকুয়াল টু 141/3, বা n ইজ ইকুয়াল টু 3 4 12 2 21 3 7 21। অতএব n এর মান চেয়েছে, তো n এর মান 47। ঠিক আছে, n এর মান 47, এইভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগে চলে যাচ্ছে সরাসরি। 2 এর দাগটা বলেছে, কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেমি, ঘনকের প্রতিতলের ক্ষেত্রফল। ঘনকের কর্ণ বলা আছে। হ্যাঁ, ঘনকের যদি একটি তলের কর্ণ বলা থাকতো, সেটা এটা সম্ভবত একটি তলের কর্ণই হবে এখানে। ঠিক আছে, একটি তলের কর্ণই হওয়া উচিত এখানে। আচ্ছা, এইটা ঘনকের কর্ণ যে বলা আছে, ঘনকের কর্ণ হলে একটা অ্যান্সার বের করা যাবে। আচ্ছা, ঘনকের কর্ণ 2√2 সেমি। ঠিক আছে, ধরি ঘনকের বাহুটা ধরে নিচ্ছে, ধরি ঘনকের বাহু সমান a সেমি। ঠিক আছে, অতএব কর্ণ সমান কত, ঘনকের a ইন্টু √3 এত সেমি। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হবে। শর্তানুসারে a √3 ইজ ইকুয়াল টু 2√2, বা a ইজ ইকুয়াল টু 2√2/3। ঠিক আছে, অতএব ঘনকের বাহু কত হয়ে যাচ্ছে, ঘনকের বাহু হয়ে যাচ্ছে 2√2/3 এত সেমি। হলো, এবার কি চেয়েছে, ঘনকের বাহু হয়ে গেল। অতএব তাহলে ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে একটা বড় আকার, বড় ক্ষেত্রকার। তাহলে বড় আকার যেহেতু, তার ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার। অতএব ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল সমান 2√2 বাই, আচ্ছা এটা √3 হবে, √3, 2√2/√3 তার স্কয়ার এত বর্গ সেমি, সমান এইটা 2√2 মানে দুবার 2√2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8/3 এত বর্গ সেমি। এইটা হলো।
এবার যেটা হওয়া উচিত ছিল তোমাদের অ্যান্সার অনুযায়ী, যেটা ওটা ঘনকের প্রতিটা তলের কর্ণ বলা উচিত ছিল, প্রতিটা তলের কর্ণ হতো, ঠিক আছে, প্রতিটা তলটা মেনশন করা নেই। যদি প্রতি তলের কর্ণ হতো ঘনকের বাহু এ একক হয়ে গেলে, তাহলে প্রতি তলের কর্ণ মানে √2 × a, যেহেতু প্রতিটা তল বড় আকার, √2 × বাহু, সেইটা আবার বলে দেওয়া আছে শর্তানুসারে প্রতিটি তলের কর্ণ, এইটা প্রতিটি তলের কর্ণ বলা থাকতে হতো, তাহলে তখন 2 কেটে গিয়ে a = 2, তাহলে ঘনকের বাহু 2 একক যদি প্রতি তলের কর্ণ বলা থাকতো। তাহলে বাহু 2 একক হলে তখন ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, তার মানে a² = 2² = 4 বর্গ সেমি হয়ে যেত, ঠিক আছে। নেক্সট দেখো 3 এর দাগের, 3 এর দাগের x = a sin 90 না, এটা 4 এর দাগের পড়ছি, 3 এর দাগের দেখো। 3 এর দাগের বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রে এটা মনে রাখবে সর্বদা, এটা একটা শঙ্কু যদি হয়ে যায়, এটা একটা শঙ্কু, এটা h, এটা l, আর এটা যদি r হয় শঙ্কু, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক এবং তির্যক উচ্চতা সমান l একক, ঠিক আছে। তাহলে এখানে শঙ্কুর ক্ষেত্রে কি সর্বদা হয়, সর্বদা এরা তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ এটা সমকোণী ত্রিভুজ গঠন করে, অতএব l² = r² + h² হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি বলা আছে, শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। শর্তানুসারে আয়তন হচ্ছে 1/3 পাই r²h = পাই r l, বা পাই আর যদি তুলে দেওয়া হয়, পাই আর তুলে দিলে rh/3 = l, উভয় দিকে বড় করলে r²h²/9 = l², ঠিক আছে। l² এর জায়গায় ভ্যালুগুলো পুট করো, l² ভ্যালু হচ্ছে r² + h², এই যে এখান থেকে বসাচ্ছি, r²h²/9, ঠিক আছে। আচ্ছা, r² h² দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে r² + h²/r²h² r²h²/9 × 1/r²h², এটা কেটে যাচ্ছে, বা এটা r² r²h² + h²/r²h² = 1/9, r² কেটে গেল, h² কেটে গেল, তাহলে 1/h² + 1/r² = 1/9। হ্যাঁ, তাহলে এটাই আসছে, এটাই চেয়েছে যে 1/r² প্লাস এই 1/h² + 1/r² এর মান, অতএব অ্যান্সার লিখবো 1/h² + 1/r² এর মান 1/9, ঠিক আছে। নেক্সট দেখো 4 এর দাগ, বলছে x = a sin 90 - θ, x = a sin 90 - θ, তাহলে x = কত হয়ে যাচ্ছে, a cos θ, ঠিক আছে, বা cos θ সমান কত হয়ে যাচ্ছে, x/a, তাহলে cos গণনা করলে sec θ সমান কত হয়ে যাচ্ছে, a/x, ঠিক আছে। আচ্ছা, আর y = b tan 90 - θ, y = b tan 90 - θ, বা y = b cot θ, বা y/b = cot θ, তাহলে tan θ সমান কি হবে, tan θ = b/y, তাই তো। আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি sec² θ - tan² θ = 1, আমরা জানি sec² θ - tan² θ = 1, বা sec² θ মানে a/x তার স্কয়ার মাইনাস b/y তার স্কয়ার = 1, তাহলে এটা হয়ে যাচ্ছে, অতএব a² - x² - b² = 1 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার লিখবে a²/x² - b²/y² এর মান 1, ঠিক আছে। a²/x² - b²/y² এর মান চেয়েছে, তাহলে a²/x² - b²/y² এর মান 9, এটা অ্যান্সার লিখবে। নেক্সট দেখো 5 এরটা,
5 বলছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি মেনশন করা আছে। আর কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3, কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3। আমরা কি জানি? আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে a প্লাস বি a মাইনাস বি সূত্র ফেললে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করলে তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা হয়ে যাচ্ছে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, বা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3। এটা 1, এটা 2। তাহলে 1 + 2 করলে কি হবে 1 + 2 করে পাই যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 আর কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3। যোগ করে দিলে কেটে গেল। তাহলে 2 কোসেক থিটা সমান √3 + 1/√3, বা এখানে 2 কোসেক থিটা সমান কত হয়ে যাচ্ছে √3 লসাগু, √3 গুণ করলে 3 + 1, বা 2 কোসেক থিটা, বা 2 কোসেক থিটা সমান 3 × 4 4/√3, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4/√3 ইন্টু 1/2, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে কোসেক মানে তাহলে সাইন কত হবে? কোসেকের ঋণাত্মক সাইন থিটা হয়ে যাচ্ছে √3/2। ঠিক আছে, দেখো সাইন থিটা হয়ে যাচ্ছে √3/2। আচ্ছা, নেক্সট দেখো 6 আজকের ক্লাস হয়ে গেলে আমাদের দেখো তোমাদের 20টা কোশ্চেন সেট ছিল, 20টা কোশ্চেন সেট কমপ্লিট হয়ে গেল। তো আজকের ক্লাসের পর থেকে আমরা বড় কোশ্চেন সলিউশন শুরু করবো, এবং বড় কোশ্চেন আমরা সলিউশন শুরু করবো। আমরা প্রথম দিক থেকে শর্ট কোশ্চেনগুলো সলভ করে এলাম, এবার আমরা বড় কোশ্চেন সলভ শুরু করছি, শেষের দিক থেকে ক্রমাগত সলভ করে যাব বড় কোশ্চেন। আচ্ছা, 6টা বলছে এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো আবার বলা আছে BD/DA, BD/DA সমান DA/DC, DA/DC। তাহলে বিডি দেখো, বিডি এইটা, এর বিপরীত কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে এই কোণের সঙ্গে কোন কোণ সমান? ডিএ, ডিএ মানে এইটা, তাই তো? এইটা আমরা এই ত্রিভুজের হলে এইটা এই ত্রিভুজে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব কোণ বিএডি সমান এসিডি, এইটা হয়ে গেল। ঠিক আছে, বিএডি সমান এসিডি, এটা হলো। এবার দেখো নেক্সট পার্ট, যেটা এর সঙ্গে যেটা দেয়া আছে যে আরো আছে DA/DC। ডিএ কোথায় আবার? এই যে ডিএ, ডিএ এর বিপরীত কোণ এইটা, DA/DC, ডিসির বিপরীত কোণ এইটা। ঠিক আছে, অতএব ABD সমান DAC। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো, এই দুটো ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এর মানে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে অবশিষ্ট
অবশিষ্ট কোণ পড়ে আছে, এইটা লম্ব যেহেতু আমরা অটোমেটিক সমান, অবশিষ্ট কোণ এডিবি সমান কোণ এডিসি। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি সদৃশ। এরা সদৃশ, আবার এখান থেকে লম্ব টানা হয়েছে, তার মানে এরা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। যেহেতু এ বিন্দু থেকে এডি লম্ব বিসি, অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি উভয়ে মূল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ। এটাই কন্ডিশন, তাই তো, সদৃশ। তাহলে যেহেতু মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তাহলে মূল ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি হয়। অতএব কোণ যে বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয় সেটা 90 ডিগ্রি, অতএব বিএসি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, একটা কোণ 90 ডিগ্রি মানে সেটা সমকোণী ত্রিভুজ। দেখো, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। নেক্সট দেখো 6 হলো 7-টা। সাতের বলছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তে বৃহত্তর বৃত্তটির এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। এটা একটা ছোট বৃত্ত, এটা একটা বড় বৃত্ত। এবি ও এসি যা দুটি এখানে পি বিন্দুতে আর একে কিউ বিন্দুতে ছেদ করেছে, এইরকম যাচ্ছে এইটা। ঠিক আছে, এরকম যদি হয়ে যায়, এক কেন্দ্রবৃত্তে বড় বৃত্তের এবি ও এসি দুটি যা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বড় বৃত্তের দুটি যা এবি ও এসি ছোট বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, ছোট বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে এইটা যেহেতু স্পর্শ করছে, এটা মধ্যবিন্দু হয়ে যাবে, যে বিন্দুতে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, যেহেতু স্পর্শ করছে, তাহলে পি এ বি এর মধ্যবিন্দু, আর কিউ এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, কিউ এসি এর মধ্যবিন্দু। অতএব তাহলে এখানে হয়ে যাচ্ছে যেটা, যে এই পার্টটার দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিসি ইজ ইকুয়াল টু, যেহেতু এই যে এ পি কিউ আর এ বি সি এরা সদৃশ হয়ে যাবে এবং দ্বিগুণ হয়ে যাবে। অতএব এখানে হয়ে যাচ্ছে যেহেতু মধ্যবিন্দু, ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ এ বি সি সদৃশ। আর যেহেতু মধ্যবিন্দু, অতএব এপি বাই এ বি ইজ ইকুয়াল টু এ কিউ বাই এসি ইজ ইকুয়াল টু পি কিউ বাই বিসি ইজ ইকুয়াল টু হাফ, মানে নিচের পার্টটা দ্বিগুণ প্রত্যেকটা। ঠিক আছে, পি কিউ বলা আছে 10 সেমি, 10 বাই বিসি ইজ ইকুয়াল টু হাফ, অতএব বিসি ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখবে বিসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 7 হয়ে গেছে, 8-টায় যাচ্ছি। স্টেটমেন্টটা লিখবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। এখানে হবে বিসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি। আট, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস আর এবি ও সিডি পরস্পর লম্ব। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, সিডি, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব। হ্যাঁ,
এ বি ও সিডি পরস্পর লম্ব। আচ্ছা, কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। প্রদত্ত কি আছে, একটা কোণ প্রদত্ত দেয়া আছে, প্রদত্ত এডিসি 50 ডিগ্রি, কোণ এ ডি সি 50 ডিগ্রি, ঠিক আছে, এইটা 50। তাহলে এই যে এ সি ডি একটা ত্রিভুজ, তার মধ্যে সি কোণটা 90 ডিগ্রি, এ সি ডি একটা ত্রিভুজ, এইটা 50, এইটা 50 দেওয়া আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? অতএব কোণ সিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান শুধু 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার কি চেয়েছে এখানে? সিএডি এর মানই চেয়েছে। অতএব কোণ সিএডি এর মান, অতএব কোণ সিএডি এর মান 40 ডিগ্রি, ঠিক আছে, কোণ সিএডি এর মান 40 ডিগ্রি হলো। নেক্সট দেখো, 8 হয়ে গেছে, 9টা। নয়ের 2a is equal to 3b is equal to 4c। সহজ অঙ্ক দেওয়া আছে, দেখো 2a is equal to 3b is equal to 4c। তাহলে a is to b is to c চেয়েছে। এখানে 2 3 4 এর লসাগু কত? 12। 2 3 4 এর লসাগু, যে a এর সহগ 2 আছে, b এর সঙ্গে 3 আছে, c এর সঙ্গে 4 আছে, এদের লসাগু 12। তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করো। অতএব 2a বাই 12 সমান 3b বাই 12 সমান 4c বাই 12, বা a বাই 6 is equal to b by 4 is equal to c by 3। অতএব a is to b is to c is equal to 6 is to 4 is to 3, ঠিক আছে। অতএব a is to b is to c এর মান 6 is to 4 is to 3 হলো। অ্যান্সারটা লিখে দেবে। অতএব a is to b is to c এর মান 6 is to 4 is to 3। আচ্ছা, নেক্সট দেখো 10। দশের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। এখানে লিখে দাও কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার যোগভাগ প্রক্রিয়া করো একবার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার হরের মানটা মাইনাস দ্বিগুণ হয়ে বসবে, সেই জন্য মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কে মানে কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কে প্লাস 1 মানে লব প্লাস হর বাই কে মাইনাস 1। এখানে বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, 2 কেটে দাও, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বর্গমূল করো উভয় দিকে। এ বাই বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1, ঠিক আছে। তাহলে যেহেতু এ ধ্রুবক, তার মানে এই মানটাও ধ্রুবক, রুটের মধ্যে কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1 ধ্রুবক। অতএব এ ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বি, অতএব ধ্রুবক তুলে দিলে এ প্রপোর্শনাল টু বি, প্রমাণিত। দেখো, আচ্ছা হলো। নেক্সট দেখো 11টায় যাবো, সহজ অঙ্ক ছিল এটা। যেহেতু পর্ষদের টেস্ট পেপারের সলিউশন আমাদের কমপ্লিট হয়ে গেল শর্ট কোশ্চেনে, পর্ষদের বড় কোশ্চেনের সলিউশন এবং রায় মার্টিনেরও এবার আমরা সলিউশন, আমাদের কিছুটা হয়েছিল এবং কিছু বাকি ছিল, এবার আমরা রায় মার্টিনের সলিউশন আবার শুরু করে দেবো। রায় মার্টিন না, সরি, এবিটিএ টেস্ট পেপারের। বার্ষিক শতকরা কত হার সুদে 73,000 টাকা একদিনের সুদ এত টাকা হবে। আচ্ছা, 73,000 টাকার একদিনে সুদ আসল, তাই তো, সুদ আসল সমান 73,001 টাকা, সুদ আসল সমান
৭৩,০০১ টাকা। অতএব সুদ কত? সুদ সমান ৭৩,০০১ টাকা মাইনাস ৭৩,০০০ টাকা সমান ১ টাকা। অতএব একদিনের সুদ সমান 1 টাকা। অতএব ৩৬৫ দিনের সুদ সমান 1 × 365 টাকা সমান ৩৬৫ টাকা। ৩৬৫ দিনের সুদ, ৩৬৫ মানে 1 বছর, তাহলে বছরের সুদ ৩৬৫ টাকা। ঠিক আছে, বছরের সুদ। তাহলে সুদের হার কত? এইটা আমরা ক্যালকুলেশন করে সুদ বের করলাম। এবার সুদ বের করে সূত্র প্রয়োগ করে একভাবে সুদ বের করব। ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। অতএব ৭৩,০০০ টাকার R% হারে 1 বছরের সুদ সমান ৭৩,০০০ × R × 1/100 এত টাকা। দুটো শূন্য কাটলো সমান 730 R এত টাকা। তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, এই সুদটা আর এই সুদটা দুটো একই টাকার একই সময়ের সুদ, তাহলে এরা সমান হবে। শর্তানুসারে 730 R ইজ ইকুয়াল টু 365 বা R ইজ ইকুয়াল টু 365/730। 365 একে 365, এটা 2, বা R ইজ ইকুয়াল টু 1/2। অতএব বার্ষিক সরল সুদের হার 1/2%। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 1/2%। বার্ষিক শতকরা কত হার সুদে? 1/2%। নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, এবং 439 পেজ যে লাস্ট অঙ্ক শর্ট কোশ্চেনের, তার সাথে সাথে আমাদের পর্ষদের টেস্ট পেপারের লাস্ট পেজের সলিউশন, এমসিকিউ বা টোটাল শর্ট কোশ্চেনের এমসিকিউ এসিকিউ। প্রতি বছর জনসংখ্যা R% হারে বৃদ্ধি পেলে n বছর জনসংখ্যা হয় P। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান x জন। n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, আচ্ছা, প্রতি বছর জনসংখ্যা R% হারে বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির হার সমান R%। ঠিক আছে, তাহলে R% হারে n বছর পর জনসংখ্যা সমান, অতএব R% হারে n বছর পর জনসংখ্যা হয়, n বছর পর জনসংখ্যা হয় সমান x জন, x × 1 + R/100 এতজন। তাহলে এই জনসংখ্যাটা আবার বলছে সেটা p জনের সঙ্গে সমান। শর্তানুসারে x × 1 + R/100 is equal to p। তাহলে x এর মান কত? p/1 + R/100 বা x is equal to p × 1 + R/100 -n। ঠিক আছে, আচ্ছা, p × 1 + R/100 -n। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান p × 1 + R/100 -n এতজন। ঠিক আছে, দেখো এইটা হলো, আচ্ছা, কত বছর পর বলা আছে? n বছর পর জনসংখ্যা, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি R%, n বছর পর জনসংখ্যা হলে এটা কত হবে? এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই আমাদের 439 পেজের সলিউশন, 36 নম্বরের প্রথম যে শর্ট কোশ্চেনের সলিউশন কমপ্লিট হলো। তো শর্ট কোশ্চেন টোটাল তোমাদের পর্ষদের টেস্ট পেপারে যতগুলো পেজ ছিল শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। এবার এর পরের ক্লাস থেকে তোমরা বড় কোশ্চেনের সলিউশন পাবে। ঠিক আছে, এবার আমরা বড় কোশ্চেন ক্রমাগত সলভ করতে শুরু করবো, এবং এই লাস্ট পেজ থেকে ক্রমাগত বড় কোশ্চেনের সলিউশন করে এগিয়ে যাবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।